হবে না। বর্তমান সরকার যতই নিজেদেরকে বলুক যে তারা এরকম বৈষম্য বিরোধী সরকার, প্রকৃতপক্ষে তারাও বৈষম্য বিরোধী সরকার নয়। তারা দেশের মধ্যে আরো বেশি বৈষম্য সৃষ্টি করতেছে। এই বৈষম্য থেকে বাঁচার একটাই উপায়, আদালতের বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ, এবং উনার আদালতে আপনি যদি পৌঁছাতে পারেন আপনার রাইট নিয়ে, তাইলে আপনার যে রাইট, আপনার অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা হবে। এই বিষয়ে হাজারবার বলার পরও আমাদের মুরব্বীদের আশপাশে কিছু সিন্ডিকেট গড়ে উঠছে, যে কথা বারবার বলছি। এই সিন্ডিকেট আলারা তারা এর আগে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের প্রিয়, আমাদের সবার প্রিয় আমাদের আমিরকে বাংলাদেশে আসতে দেয়নি। তারা বারবার বলছে এবার আমির সাহেব চলে আসবে, এবার আমির সাহেব চলে আসবে, এবার আমির সাহেব চলে আসবে। আমরা দেখছি আসেনি। এই নির্লজ্জ বেহায়া যে সমস্ত মানুষ আমাদের মুরব্বীদেরকে মিসগাইড করতেছে, তাদেরকে মুরব্বীদের পাশ থেকে এখন সময় আসছে সরে যাওয়ার এবং তাদেরকে চিহ্নিত করার। তারা প্রকৃতপক্ষে আসল কাজ না করে, আমাদের মুরব্বীরা অত্যন্ত সহজ সরল এবং অনেক ভালো, এবং যারা সত্যিকারে আল্লাহ থেকে হওয়া জানে এবং আল্লাহ থেকে নিতে জানে, আর এই অবস্থায় তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা সঠিকভাবে সে দায়িত্ব পালন করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যে বিষয়ে আসলে আজকে আমার কথা বলা খুব জরুরি বলে মনে করতেছি, সেটা হচ্ছে আসলে এর আগে আখলাক টিভি বা বিভিন্ন জায়গায় কিছু কথা অলরেডি, আখলাক টিভি থেকে শুরু করে কিছু স্থানে কিছু কথা সুস্পষ্টভাবে বলছি। এগুলো বলার পরও দেখা গেছে যে আসলে আমাদের ফেভারে, আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতের স্বার্থে আমাদের ফেভারে কোনো কথা কোনো স্থান থেকে সঠিকভাবে আমাদের মুরব্বীরা বললেও এটা সরকারি মহল বা এরকম কোনো আসলে কোনো স্থানেই আমাদের কথার কোনো গুরুত্ব হচ্ছে না। যে কারণে আসলে আমাদের কথার গুরুত্ব আমাদেরকে আদায় করে নিতে হবে। এক্ষুনি যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে এটার জন্য দাওয়াতে তাবলীগের সাথীদেরকে সহ মুরব্বীদেরকে অনেক বেশি পস্তাতে হবে। যে বিষয়টা আসলে শেয়ার করা খুবই জরুরি, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার মতো আপনারা সবাই বাংলাদেশের যারা সাধারণ নাগরিক, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদ অনুসারে আপনি সরকারের যে কোনো আচরণে ক্ষুব্ধ হয়ে আপনি এটার লিগ্যাল রাইট, আপনার যে লিগ্যাল রাইট আছে এটা নেওয়ার জন্য আপনি আদালতে শরণাপন্ন হতে পারেন, এবং এটা আপনার রাইট। এটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনি আপনার এই রাইটের জন্য, আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি সশরীরে আপনি আদালতে হাজির হয়ে আপনি এটাতে উকিল লাগে, অনেকে উকিল বলে যে আপনাকে এরকম ব্যারিস্টার নিতে হবে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ফিস। এটা একটা ডাকাতি। এই 3 লাখ 4 লাখ টাকা ফিস আপনাকে দেওয়া লাগবে না। আপনি আপনার লিগ্যাল কথা বলবেন, এটার জন্য আপনাকে কাউকে ফিস দিতে হবে না। বর্তমান সরকার যতই নিজেদেরকে বলুক যে তারা এরকম বৈষম্য বিরোধী সরকার, প্রকৃতপক্ষে তারাও বৈষম্য বিরোধী সরকার নয়। তারা দেশের মধ্যে আরো বেশি বৈষম্য সৃষ্টি করতেছে। এই বৈষম্য থেকে বাঁচার একটাই উপায়, আদালতের বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ, এবং উনার আদালতে আপনি যদি পৌঁছাতে পারেন আপনার রাইট নিয়ে, তাইলে আপনার যে রাইট, আপনার অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা হবে। কি সেই অধিকার আপনার, আর কি জন্য আপনাকে পৌঁছাইতে হবে? সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদ অনুসারে আপনাকে এখন জরুরিভাবে আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। এই মামলা সরকারের বিরুদ্ধে মিনস হচ্ছে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য মামলায় প্রতিপক্ষ হবে সরকার, পাশাপাশি প্রতিপক্ষ হবে আজকের বাংলাদেশের জঙ্গি হেফাজত ইসলাম, এবং আরো এর প্রতিপক্ষ হবে বাংলাদেশের বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী, এর প্রতিপক্ষ হবে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, নট ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা নিয়ম অনুযায়ী সকলেই এই মামলার প্রতিপক্ষ হবে। যদি এই মামলার প্রথম প্রতিপক্ষ হবে বিগত আওয়ামী লীগ সরকার, যাদের সময় আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এখন কিভাবে আমরা এই আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি এটা আপনারা সবাই জানেন, দেশের মিডিয়া জানে, সকল মানুষ জানে, কিন্তু কোন মিডিয়া আজও পর্যন্ত আপনাদের পক্ষে কোনো কথা বলবে না। যদিও আজকে আমরা বলতেছি স্বাধীন মিডিয়া, আমাদের জন্য স্বাধীন মিডিয়া না। আমরা দাওয়াতে তাবলীগের মেহনতের যে সাথীরা আছি, আমরা যেহেতু দাওয়াতে তাবলীগ করি, আমরা সংগ্রাম করে কোনো অধিকার আদায় করতে জানি না। আমরা আল্লাহর কাছ থেকে পাওয়া জানি, আমাদের মুরব্বীদের কথার বাইরে কোনো কিছু করতে পারি না, যে কারণে ওরা আমাদেরকে বোকা ভাবে,
ওরা ভুলে যাচ্ছে যে মিলিয়ন মিলিয়ন পিপল এই বাংলাদেশে তাদের ভোটাধিকার আছে। এই ভোট কারুর না কারুর পক্ষে পড়বে। তারপরেও তারা নির্লজ্জের মতো এই জঙ্গি হেফাজতকে প্রশ্রয় দিয়ে আজকে আমাদের দাওয়াতে তাবলীগকে পুরো ধ্বংসের একটা নীলনকশা বাস্তবায়ন করছে বাংলাদেশে। এই জঙ্গি হেফাজত, এই ভণ্ড দ্বারা ইবিল প্লট আলমী শুরা, যেটার গঠন হয়েছে শুধু দাওয়াতে তাবলীগের মেহনতকে ধ্বংস করতে, এই ইবিল প্লটের থেকে আমরা বেরোতে পারতেছি না, এটা বোঝাতে পারতেছি না আমরা কোথাও যে ইবিল প্লট হেফাজতকে লিজ দিয়ে তারা এরকম, এটা মনে হচ্ছে যেন হেফাজতকে আজকে দাওয়াতে তাবলীগের লিজ দেওয়া হয়েছে, যেমন আপনি ইজারা দেওয়া হয়েছে এরকম দেখেন বিভিন্ন জায়গায় ডাকে ইজারা দেওয়া হয়। তারা দাওয়াতে তাবলীগের মেহনতকে ইজারা নিছে। এই ইজারা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদ অনুসারে একটা মামলা করা এখন খুবই জরুরি। আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে, আমাদের হাতে পর্যাপ্ত ডকুমেন্ট আছে। আমাদের মুরব্বীদেরকে এই বিষয়ে হাজারবার বলার পরও আমাদের মুরব্বীদের আশপাশে কিছু সিন্ডিকেট গড়ে উঠছে, যে কথা বারবার বলছি। এই সিন্ডিকেট আলারা তারা এর আগে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের প্রিয়, আমাদের সবার প্রিয় আমাদের আমিরকে বাংলাদেশে আসতে দেয়নি। তারা বারবার বলছে এবার আমির সাহেব চলে আসবে, এবার আমির সাহেব চলে আসবে, এবার আমির সাহেব চলে আসবে। আমরা দেখছি আসেনি। এই নির্লজ্জ বেহায়া যে সমস্ত মানুষ আমাদের মুরব্বীদেরকে মিসগাইড করতেছে, তাদেরকে মুরব্বীদের পাশ থেকে এখন সময় আসছে সরে যাওয়ার এবং তাদেরকে চিহ্নিত করার। তারা প্রকৃতপক্ষে আসল কাজ না করে আমাদের মুরব্বীরা অত্যন্ত সহজ সরল এবং অনেক ভালো, এবং যারা সত্যিকারে আল্লাহ থেকে হওয়া জানে এবং আল্লাহ থেকে নিতে জানে। আর এই অবস্থায় তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা সঠিকভাবে সে দায়িত্ব পালন করে না। খুবই দুঃখজনক। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদ অনুসারে আপনি সরকারের যে কোনো আচরণে ক্ষুব্ধ হয়ে এটার প্রতিকারের চেয়ে হাইকোর্টে আপনি মামলা করতে পারেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। এটাকে বলা হয় রিট মামলা। এই একটা রিট মামলায় যথেষ্ট। এই রিট মামলার প্রধান বিষয় থাকবে কেন মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা সাদ সাহেবের অনুসারী এবং আমরা মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে দেখতে চাই। রিট মামলার আর্টিকেল হবে এটা। এবং কেন মাওলানা সাদ সাহেবের অনুসারী হিসাবে আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইজতেমা থেকে শুরু করে আমাদের জোল, আমাদের মসজিদ থেকে বের করা, আমাদের সাথীদেরকে হত্যা নির্যাতন করা হচ্ছে, এগুলো কেন রুল জারি করে ইমিডিয়েট বন্ধ করা হবে না? দুইটা বিষয়ে রুল চাইতে হবে মাননীয় হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগকে, এবং এটার জন্য সমস্ত তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে। যে 2018 থেকে আমরা দেখছি অন্যায়ভাবে সরকার, বিগত পতিত আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, সরি আমি তাবলীগের মুখপাত্র না, কাজেই আমি কোন দলের বিরুদ্ধে বললে আমার কিছুই আসে যায় না। তো আমি একথা বলতে বাধ্য হচ্ছি, বিগত পতিত স্বৈরাচার সরকার আমাদের অধিকারকে সম্পূর্ণরূপে নিকৃষ্টভাবে একটা ঘৃণিত উপায়ে আমাদের অধিকারকে গলা টিপে ধরছে, এবং আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে পারিনি। এবং যে কারণে তারা প্রত্যেকবার আমাদের সামনে, আমাদের মুরব্বীদের সামনে ওই পরবর্তীতে দেওয়া হবে এইভাবে কিছু কথা বলে আমাদেরকে সবসময় বোকা বোকা বানিয়ে রাখছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। যে কারণে তারা প্রত্যেকবার এরকম প্রথম পর্বের ইজতেমা গ্রহণ করছে, তারা দখল করছে। কাকরাইল নিজামুদ্দিনের সম্পত্তি, এবং এই কাকরাইল এটা নিজামুদ্দিন থেকেই ফয়সালা হয় কারা এটা দেখাশোনা করবে। সেই হিসাবে এই কাকরাইলেরও কোনো দায় দায়িত্ব তাদের নাই। তারপরেও তাদেরকে কাকরাইলে বৈষম্যমূলক ভাবে এক পক্ষকে 28 দিন আর এক পক্ষকে 14 দিন, যেটা আমাদেরকে 14 দিন দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত ঘৃণিত, দুঃখজনক। আদালতের কাছে, বিজ্ঞ আদালতে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনাদের মধ্যে এমন কোন সাহসী মানুষ থাকলে এক্ষুনি আপনারা প্রস্তুত হয়ে যান। আমি মনে করি আপনাদের মুরব্বীদের মাশওয়ারার প্রয়োজন নাই। এটা আপনি কোন ওলামাদের বিরুদ্ধে মামলা করতেছেন না, এবং আপনি কোন এরকম কারোর বিরুদ্ধে মামলা করতেছেন না। এটা সরকারের বিরুদ্ধে আপনার অধিকার আদায়ের জন্য নিয়ম একটাই, সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়। এই মামলার প্রধান প্রতিপক্ষ হবে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, এবং দ্বিতীয় প্রতিপক্ষ হবে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তৃতীয় হবে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা, এবং চতুর্থ হবে জঙ্গি হেফাজত ইসলাম, এবং পঞ্চম হবে আলমী শুরা। 5 জনকে বিবাদী করে আপনাকে রিট মামলা দায়ের করতে হবে আদালতে। যে কেন আপনাকে এটা উল্লেখ করতে হবে এইভাবে, যেটা বলতেছি আমি সেম এইভাবে আপনি প্রয়োজনে লয়ারের সঙ্গে কথা বলে আমার এই ভিডিও নিয়ে ড্রাফট করতে পারেন। বিষয়টা হবে আমরা গত 2018 থেকে এই পর্যন্ত বৈষম্যের শিকার, এবং আমরা যাকে অনুসরণ করি তাকে আনার অধিকার আমরা রাখি। এদেশের কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটবে মাওলানা সাদ সাহেব আসলে, এটা সরকারকে আদালতে জবাবদিহি করতে হবে।
প্রথম, এবং কেন আসতে দেওয়া হবে না এটা আদালতকে ব্যাখ্যা করতে হবে। আপনি এই ক্ষেত্রে আপনার হাতে যথেষ্ট শক্ত প্রমাণ আছে যে হেফাজত 2018 থেকে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এয়ারপোর্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা সৃষ্টি করে মাওলানা সাদ সাহেবকে আসতে বাধা দিচ্ছে, এবং তারা স্টুডেন্ট ফোরামকে এইখানে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে একটা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে এটা গ্রহণ করছে। আপনাদের হাতে ভিডিও আছে, এটা প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন হবে, এবং এটার জন্য জবাবদিহি করবে সেই সময়কার সরকার, প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ওই সময়কার দায়িত্ব রক্তপ্রাপ্তরা, প্লাস এখনকার বর্তমান সরকার সকলকে, এবং হেফাজত ইসলাম তাদেরকে, এবং এই যে যারা আজকে আলমীশুরা পিছন থেকে করাচ্ছে তাদেরকে, তাদের কোনো মুরব্বী আসতে বাংলাদেশে বাধা দেওয়া হয় না। তাহলে কেন মাওলানা সাদ সাহেবকে আসতে বাধা দেওয়া হলো? গত 2018 থেকে এই পর্যন্ত পোপ, যিনি ভিন্ন ধর্মের মানুষ, উনি অনেকবার আসছে, পোপ খ্রিস্টান ধর্মের পোপ আসছে, কই তাকে তো বাধা দেওয়া হয়নি। আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, আপনাকে লিখতে হবে আমি মাওলানা সাদ সাহেবের অনুসারী। আপনাদের মধ্যে যে কেউ একজন সাহসী থাকলে তাকে এই রিটটা করতে হবে। আমি মাওলানা সাদ সাহেবের অনুসারী, 2018 থেকে এই পর্যন্ত মাওলানা সাদ সাহেবকে কেন আসতে দেওয়া হচ্ছে না, এই মর্মে সরকারের কাছ থেকে জবাবদিহি চাই, এবং তাকে অনতিবিলম্বে বাংলাদেশে আসার ব্যবস্থা করা হোক। আর দ্বিতীয় হবে যে কেন এই পর্যন্ত মাওলানা সাদ সাহেবকে আনতে হেফাজত ইসলাম সহ এবং তাদের দোসর, এই যে আজকে যাদেরকে আমরা বলি পিছন থেকে ওরা আমাদের ভাই, ওরা আমাদের দুশ্মন হয়ে গেছে, এখন বাইরে থেকে খারাপ হয়ে গেছে এই আলমীশুরা, এবং এগুলো তাদের প্লট, এবং তারা এটা করতেছে সব হেফাজতকে ব্যবহার করে। তো তাদেরকে এরকম কেন রুল জারি করা হবে না সরকার প্লাস এদের উপরে, যে কেন তাদের বিরুদ্ধে রুল দিয়ে তাদের এই সমস্ত অনৈতিক সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে বলা হবে না? এবং আপনাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, শুধু এয়ারপোর্টের ঘটনা না, এয়ারপোর্টে যে তারা যে করছে এটা না, আমাদের 5 জন সাথী হত্যা করছে তারা, এই সমস্ত ফুটেজ আপনাদের কাছে আছে। আপনাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে, বিভিন্ন স্থানে তারা দখল করছে, কাকরাইল মার্কাজের আপনাদের কাগজ আছে আপনাদের হাতে, এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনাদেরকে জরুরি ভিত্তিতে ইমিডিয়েট, আমি বলবো পারলে এই সপ্তাহে একটা রিট মামলা দায়ের করতে হবে, এবং এই রিটের জরুরি শুনানি করতে হবে। এই রিটের শুনানি যদি আপনাদের সম্পন্ন হয়, তাহলে দাওয়াতে তাবলীগের এই মেহনতের পথ যে বাধা যে চলতেছে এটা আদালত থেকে খুলে যাবে। তখন বৈষম্য বিরোধী সরকারের নামে যারা আজকে বৈষম্য করতেছে তাদের টনক নড়বে। যে সরকার বৈষম্যের নামে ক্রমাগত ভাবে এখানে নিরপেক্ষ মানুষ না, যিনি হেফাজতের আমির ছিলেন এবং যিনি নায়েবে আমির ছিলেন, এরকম বিতর্কিত মানুষকে আজকে ধর্ম উপদেষ্টা করে আজকে বৈষম্য নামে পুরো আবার নতুন করে দেশে বৈষম্য সৃষ্টি করতেছে। এই ধর্ম উপদেষ্টা সে মিসগাইড করছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, সে মিসগাইড করছে সরকারের বাকি উপদেষ্টাদেরকে, সে মিসগাইড করছে বর্তমান সরকারের প্রধানকে। আজকে বর্তমান সরকারের আশপাশে আওয়ামী এই পতিত সরকারের অনেক মানুষ পড়ে আছে, যার মধ্যে বর্তমান সরকারের প্রেস উপদেষ্টা অন অফ দেম, যাকেও সরানো যাচ্ছে না। আমরা আজকে আরো দুঃখজনক লাগে, আজকে দেখলাম খুব দুঃখজনক, ইলিয়াসের অফিসিয়াল পেজ থেকে, যাকে আমি জানি যে সে সবাইকে এরকম উস্কে দেয়, সে বলে যে সেই সঠিক আর সবাই বেঠিক, সে মানুষের চরিত্র নিয়েও কথা বলতে দেরি করে না, এবং সে এরকম দেশের অনেক গুরুত্বপূর্ণ, দেশের সেরা প্রধান থেকে শুরু করে সবার বিরুদ্ধে যখন যার বিরুদ্ধে মন চাই কথা বলতে পারে সে। তো এই ইলিয়াস আজকে আমাদের প্রিয় হযরতজিকে আজকে সে পোস্ট দিছে, তার পোস্ট থেকে এই সাংবাদিক ইলিয়াস, এই ভণ্ড একার দালাল, এটা এখন বের করতে হবে। সে পোস্ট দিচ্ছে সাদিয়ানি, তার এত বড় দুঃসাহস হয় কোত্থেকে? সে তাবলীগের আমিরকে সাদিয়ানি, আবার আমাদেরকে সাদিয়ানি বলে। এই জাতীয় ইলিয়াসের মতো যারা আছে এই সাংবাদিকদের কাছ থেকে আপনারা কখনো, এই মিডিয়ার কাছ থেকে আপনারা আপনাদের পক্ষে কোন রকম আপনাদের সহায়তা আশা করতে পারেন না। সমস্ত সাংবাদিক আজও পর্যন্ত আপনাদের ফেভারে কেউ কোনো কথা লিখতেছে না বা বলতেছে না। কাজে ইলিয়াসের মতোই সকল সাংবাদিক, শুধু ইলিয়াস না, আজকে মিডিয়াতে যার কাছে যাচ্ছি সবাই একই রকম। আমরা যে লাইভ শো করতেছি, আমি আমাদের ওলামাদেরকে রিকোয়েস্ট করব, এই লাইভ শো বন্ধ করেন প্লিজ। বিশেষ করে আকলাক লাইভ শো, এই আকলাক টিভি যেখানে আমিও গেছি, এটা একটা ভণ্ড প্রতারক, একটা আকলাক টিভি। এই ভণ্ড সব সময় সে তার নিজেকে স্টাবলিশ করার জন্য
সে এরকম একটা পক্ষকে শুধু কথা বলার সুযোগ দেয়, অন্যদেরকে সুযোগ দেয় না। আখলাক টিভির মাধ্যমে সে মীমাংসার কথা বলে, এটাতে তার লাইক এবং তার দর্শক সংখ্যা বাড়াচ্ছে। এটা থেকে আমাদের ওলামাদেরকে বলবো, এই ফিতনা আখলাক টিভি থেকে সরে আসেন। এই ফিতনা কোন মিডিয়া আমাদের কোনো অবস্থা করে দিতে পারবে না। আমাদের অবস্থা আমাদেরকে করে নিতে হবে, আমাদের অবস্থা আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদেরকে আদায় করার একমাত্রই পথ এখন হাইকোর্টে। এটা একটা মামলা কথা বললাম। দ্বিতীয় আর একটা মামলা যেটা এখন আপনাদের করা খুবই জরুরি, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে তথ্যকে বিকৃত করা হচ্ছে। এটা হবে দ্বিতীয় মামলা এবং এটা একটা ক্রিমিনাল মামলা হবে এবং আমাদের সাথীদেরকে এগিয়ে আসতে হবে। সেটা হচ্ছে বাজারে আমাদের হজরজির যে কাটপিস বয়ান যে সমস্ত কাটপিস বয়ানকে দিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য, আমাদের হজরজির মানহানি ঘটাচ্ছে। মানহানি মামলাতে এটার কোনো সমাধান হবে না। মানহানি মামলা কি? এটা একটা ভোগাস, এটা একটা পুরো ভোগাস। মানহানি মামলার কোনো পানিশমেন্ট নাই এবং এটার কোনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাও নাই। এটা আর এটা প্রুফ করো মাওলানা সাদ সাহেবকে আপনার দেশে এনে এটা প্রুফ করতে হবে আপনাকে। এই সমস্ত ভণ্ডামি থেকে আপাতত দূরে সরে থাকেন। মানহানি মামলা না, আপনাকে জরুরি মামলা একটা, সেটা হচ্ছে রিট মামলা। দুই, আপনাদের পরে যতগুলো হত্যা মামলা হয়েছে বা অন্যান্য জিনিস হয়েছে এগুলোকে ভালো করে পুনরুজ্জীবিত করা এবং প্রয়োজনে গতকালকে দেখলাম আমাদের গাড়ির বহরে হামলা করছে, সুনির্দিষ্টভাবে মামলা হবে। এটা ফৌজদারি মামলা, কোর্টে মামলা হবে। আর আমি যে মামলার কথা, দ্বিতীয় মামলার কথা বলতেছি, এটা করা খুবই জরুরি আপনাদের জন্য। সেটা হচ্ছে কাটপিস বয়ানকে আদালতে উপস্থাপন করা, যে এই কাটপিস বয়ান যারা প্রচার করতেছে তাদের বিরুদ্ধে রুল এবং কেন তাদের এই সমস্ত কাটপিস বয়ান বাজার থেকে সমস্ত ডিলিট করে দেওয়া হবে না মিডিয়া থেকে, যদি তারা পরিপূর্ণ বয়ানকে উপস্থাপন না করতে পারে। মাওলানা সাদ সাহেবকে যেভাবে তারা বেইজ্জতি করতেছে, পাশাপাশি এইটার কারণে দেশে সহিংসতা শুরু হচ্ছে। মনে হচ্ছে দেশের মধ্যে মুসলমান, আজকে আমরা মুসলমান হিসেবে বসবাস করতেছি, খুব সংখ্যালঘু একজন আমরা মুসলমান। হিন্দুদের থেকেও আমাদের অধিকার কম। এদেশে হিন্দুদের অধিকারের ব্যাপারে সরকার যতই লাভালাভি করুক আবার তাদের ফেভারে কথা বলে। সব সরকারি সমস্ত রাজনৈতিক দল হিন্দুদের ফেভারে কথা বলে, কিন্তু আপনারা আমার ফেভারে কেউ কথা বলতেছে না। এই জন্য আপনার অধিকার আপনাকে আদায় করতে হবে, কারণ ভোটের রাজনীতিতে সবাই এক, সবার চরিত্র এক। কাজে আর সময় ক্ষেপণ করা যাবে না। দুইটা মামলা আপনাদের জন্য খুব জরুরি। একটা সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদে আপনি ক্ষুব্ধ হচ্ছেন সরকারের আচরণে, এইটার থেকে মাওলানা সাদ সাহেবকে আসার জন্য কেন রুল জারি করা হবে না, এবং বাংলাদেশে এই সমস্ত শয়তান হেফাজত থেকে শুরু করে ভণ্ড আলমী সুরার এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে এবং তারা যে সমস্ত ভাবে মার্কাজ দখল বা অন্যান্য কার্যক্রম করতেছে, কেন তাদেরকে বিরত রাখার জন্য রুল জারি করা হবে না। এইটা একটা মামলা হবে। আর দ্বিতীয় মামলা হবে যে কাটপিস বয়ান, যে বয়ান দিয়ে আজকে আমাদের প্রিয় হযরত আমাদের আমির সাহেবকে সহ আমাদের কাজকে বিতর্কিত করা হচ্ছে, কেন এই কাটপিস বয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই দুইটা মামলা খুবই জরুরি। আমি আর বেশি কথা বলবো না। আসলে আপনাদের সবার কাছে আগে মাপ চাচ্ছি যে আমি অনেক সেন্টিমেন্টাল হয়ে গেছি। গতকালকে দেখছি যে আমাদের মুরব্বীদের উপরে হামলা হয়েছে, খুবই ন্যাক্কারজনক। এরকম ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নাই। তো যে কারণে বাধ্য হয়ে আমার এই আইডি খুলে আবার লাইভে আসছি। আমাকে সবাই মাফ করবেন। আর আমি চাই যে আমাদের মুরব্বীরা এই কথাগুলো ইমিডিয়েট এই ব্যাপারে যদি তারা কোনো মাসোয়ারা দেয় বেটার, আর তারা যদি মাসোয়ারা না দেয়, মাসোয়ারা ছাড়া আপনাদের পক্ষ থেকে মামলা করতে হবে হাইকোর্টে। যদি আপনার 3 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা লাগে, আপনি আমার নাম্বার নিয়ে আমাকে কল করবেন, আমি 4 লাখ টাকা পাঠিয়ে দিব আপনাকে। যদি বিচারপতিও যদি আপনি নিজে করতে ভয় পান, বিচারপতি লাগে, আমি 4 লাখ টাকা আপনাকে দিব। যে মামলা করবেন আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন। আপনার মুরব্বীদের কোনো মাসোয়ারার দরকার নাই। এটা আপনার রাইট, সংবিধানের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। পরিশেষে আবারও আপনাদের সকলের সুচিন্তিত চিন্তা এবং এটার জরুরি পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।